এই 5 জনের মৃত্যুর কোনো দালিলিক প্রমাণ নাই বাংলাদেশের কোথাও। এদের পরিবারেরা মৃত্যু সনদটুকু পর্যন্ত পাননি। তার মানে কি গোপালগঞ্জে কেউ নিহত হননি? অন্যদিকে দেখুন কেন ইউনূস সরকার নিশ্চিত করলেন যে ময়না তদন্ত যাতে কিছুতেই ঘটতে না পারে। কেন ইউনূস সরকার নিশ্চিত করলেন সুরতহাল প্রতিবেদন যাতে না হয়? নিশ্চিত করলেন এই জন্য যাতে এরপর কোনো মামলায় এই কথা বলা না যায় যে তারা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন, এই কথা বলা না যায় যে গুলিবিদ্ধ হয়ে নিহত এই 5 জন কাদের গুলিতে, কি ধরনের গুলিতে নিহত হয়েছিলেন। বাংলাদেশে গত বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি বিনা বাধায় অনুষ্ঠানের জন্য সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী কি ভয়াবহ তৎপরতা চালিয়েছে সেসবের ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার থেকেই প্রকাশিত হয়ে পড়ার পর গা শিউরে না উঠে পারে না। আসলে সেনাবাহিনী যদি সত্যি এভাবে গুলিকর গুলিকর ডাইরেক্ট গুলিকর এই নির্দেশনা দিয়ে AK-47 তাক করে বাংলাদেশের সাধারণ জনগণকে গোপালগঞ্জে মেরে ফেলতে পারে, প্রশ্ন জাগে তাহলে 2024-এর জুলাই আগস্টে এই সেনাবাহিনী কি 66% মিলিটারি রাইফেল ব্যবহার করে বাংলাদেশের হাজারের ওপর জনগণকে হত্যা করেছিল? সেনাবাহিনী সেই জুলাই আগস্টে কি অস্ত্র ব্যবহার করেছিল? এই ভিডিওটি দেখি। এই ভিডিওটি বুধবারের, নিশ্চয়ই বেশিরভাগই আপনারা দেখেছেন। বাংলাদেশের টেলিভিশনে লাইভ হচ্ছিল যে কি বীরত্বের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে বিনা বাধায় অনুষ্ঠানের জন্য পথ পরিষ্কার করতে সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে। সেই টেলিভিশন লাইভ থেকে তুলে এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অংশটি ভিডিওর ছড়িয়ে পড়েছে দিকে দিকে। দেখুন কিভাবে বলছে গুলিকর গুলিকর, ডাইরেক্ট গুলিকর। কত বড় বেয়া স্যার, স্যার ডাকে স্যার, ডাইরেক্ট গুলি কর ভাই, গুলি তো করছি স্যার, ডাইরেক্ট গুলি কর, ডাইরেক্ট ডাইরেক্ট গুলি কর, এখানে সেনাবাহিনীর হাতে মিলিটারি গ্রেডের বন্দুক, মানে সেনাবাহিনীর হাতে তো আর ঢাল তলোয়ার থাকার কথা না, মিলিটারি গ্রেডেরই বন্দুক থাকার কথা। আপনারা জানেন জাতিসংঘ প্রতিবেদন, যেই প্রতিবেদনটিকে বর্তমান সরকার ইউনূস সরকার, শেখ হাসিনা সরকার 2024-এর জুলাই আগস্টে কি করে কত মানুষ হত্যা করেছিল এবং কি করে সে সময় পুলিশ সাধারণ জনগণের উপর হত্যাকাণ্ড চালিয়েছিল তার প্রামাণ্য দলিল বলে মনে করে। সেই জাতিসংঘ দলিলে প্রতিবেদনে সরাসরি বলা হয়েছে 2024-এর জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের 66%ই নিহত হয়েছেন মিলিটারি গ্রেডের গুলিতে। এখন পর্যন্ত ইউনূস সরকার আমাদেরকে জানায়নি যে পুলিশ কি মিলিটারি গ্রেডের রাইফেল ব্যবহার করছিল, কারা 7.62 বোরের রাইফেল ব্যবহার করছিল। আমরা 3রা আগস্ট হঠাৎ করেই শুনলাম সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দরবারে সেনা কর্মকর্তারা বলে দিয়েছেন তারা সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারের নির্দেশনাক্রমে আর জনগণের আন্দোলন প্রতিহত করবেন না, কাজেই তারা আর গুলি না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। আজকে 1 বছর হতে চলেছে, এখন পর্যন্ত আমরা জানি না ওয়াকারুজ্জামানের বাহিনী 3রা আগস্টের আগ পর্যন্ত কত জনের উপর গুলি চালিয়েছে। জাতিসংঘ প্রতিবেদনের 46 পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়েছে তারা যেসব ছবি সংগ্রহ করেছে সেখানে বসুন্ধরা থেকে বেরিয়ে আসা শান্তিপূর্ণ নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর 5ই আগস্টেও সেনাবাহিনীর দল চাইনিজ অ্যাসল্ট রাইফেল দিয়ে অর্থাৎ মিলিটারি গ্রেডের রাইফেল দিয়ে গুলি চালিয়েছিল। এখন পর্যন্ত ওয়াকারুজ্জামানের বাহিনী বলেনি যে 5ই আগস্ট পর্যন্ত বা জুলাই আগস্টে তারা কতজন মানুষকে হত্যা করেছে, তাদের কত গুলি তারা খরচ করেছে এবং কি কি মিলিটারি গ্রেডের রাইফেল তারা ব্যবহার করছিল। ইউনূস সরকারও বিষয়টা চেপে গেছে এবং ইউনূস সরকারের সাথে এই সেনাবাহিনীর, এই সেনাপ্রধানের স্বার্থ কোথায় জড়িত দেখুন। এবার গোপালগঞ্জে যখন তারা তাদের সেনা রাইফেল দিয়ে গুলি চালালো,
হত্যা করলো। হতাহত হয়েছেন অন্তত 10 জন এবং এরই মধ্যে নিহত হয়েছেন 5 জন মানুষ। এবং বাংলাদেশের পুলিশ প্রধান আইজি বাহারুল ইসলাম বলে দিয়েছেন যে তারা গোপালগঞ্জে এই বুধবার কোনো রকম প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেন নাই। এবং আমরা জানি ইউনূস সরকার আগস্টের পর থেকে বলে দিয়েছেন পুলিশ বাহিনী কোথাও কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারবে না। তার মানে কোন বাহিনী ব্যবহার করলো অস্ত্র? এই ভিডিও বা এই ছবি যদি আমাদের কাছে নাও থাকতো তাহলেও ধরে নেওয়াই যায় একেবারে নিশ্চিতভাবেই সেনাবাহিনী গুলি চালিয়েছে গোপালগঞ্জের সাধারণ মানুষের ওপর। এবং ঠিক সেভাবেই যেভাবে জাতিসংঘ প্রতিবেদন জুলাই আগস্টের ঘটনা প্রবাহের প্রতিবেদনে উল্লেখ করেছে, ঠিক সেভাবেই এই ভিডিওগুলোতেও দেখবেন ওপাশ থেকে সাধারণ জনগণের তরফে গোপালগঞ্জেও এমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে দেখা যায় না, কিংবা সেনাবাহিনীর প্রতি এমন কোনো হুমকি সৃষ্টি করতে দেখা যায় না যেই হুমকির কারণে সেনাবাহিনী গুলি ছুটতে পারে তার মিলিটারি গ্রেডের রাইফেল থেকে। তার মানে বাংলাদেশ সেনাবাহিনী কি ধরে নিয়েছে যে তারা যখন ইচ্ছা তাদের AK-47 চাইনিজ অ্যাসল্ট রাইফেল নিয়ে বেরিয়ে পড়বেন এবং যেখানে সেখানে তারা গুলি চালাবেন? আবার ভলকার টুর্ক জাতিসংঘ মানবাধিকার কমিশনার যদি ধমকে দেন তাহলে তারা আবার ঘোষণা দেবেন যে না, তারা আর গুলি চালাবেন না এবং তারপর তারা নিরীহ বনে যাবেন, তারা দেশপ্রেমিক সেনাবাহিনী বনে যাবেন। আর সকল হিংসা, বিদ্বেষ, আক্রমণ, লাশ পোড়ানো, লাশ ঝুলিয়ে রাখা এসবের শিকার হবে বাংলাদেশের পুলিশ বাহিনী। দেখুন জাতিসংঘ প্রতিবেদনে ফিরি। জাতিসংঘ প্রতিবেদনের 45 পৃষ্ঠায় আলাদা করে একটা অংশ লেখা হয়েছে, যেই লেখার শিরোনাম ইনভলভমেন্ট অফ দ্য আর্মি ইন ইউজ অফ ফোর্স ভায়োলেশনস। মানে আর্মি, সেনাবাহিনী জুলাই আগস্টে যেসব জায়গায় অযথা শক্তি প্রয়োগ করেছিল, অতিরিক্ত বল প্রয়োগ করেছিল, সেই বিষয়গুলো এখানে লিপিবদ্ধ হয়েছে। সেখানে জাতিসংঘ প্রতিবেদন শুরুতেই বলছে যে তারা বারবার লিখে এবং মুখে অনুরোধ করা সত্ত্বেও সেনাবাহিনীর তরফে তাদেরকে কোনো তথ্য দেওয়া হয়নি যে সেনাবাহিনীর কতগুলো ইউনিট কোথায় কোথায় মোতায়েন ছিল 2024-এর জুলাই আগস্টে। কোথাও এই তথ্য বাংলাদেশের সরকার মানে তৎকালীন ইউনূস সরকারও তাদেরকে দেন নাই যে সেনাবাহিনী সে সময় কি পরিমাণ বন্দুক, কি ধরনের বন্দুক মানে কি ধরনের অস্ত্র এবং কি ধরনের গোলা বারুদ ব্যবহার করেছেন। আর জাতিসংঘ বলছে ইউনূস সরকারের আমন্ত্রণে তারা যেই প্রতিবেদনটি তৈরি করতে এসেছিলেন এবং যেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে এখন ইউনূস সরকার বলছে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান এদের বিচার করছেন, সেই প্রতিবেদনে জাতিসংঘ সুস্পষ্টভাবে লিখছে 127 নম্বর পয়েন্টে 45 পেজে যে তারা সরাসরি দেখেছে যে প্রত্যক্ষদর্শীদের মধ্যে সেনাবাহিনীর বিষয়ে কোনো তথ্য দেওয়ার ক্ষেত্রে ব্যাপক ভীতি কাজ করে এবং সেই ভীতির কারণে তারা শেষ পর্যন্ত সেনাবাহিনী বিষয়ে কোনো তথ্য দেয় না এবং এ কারণে জাতিসংঘ সেনাবাহিনী বিষয়ে তেমন কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি। তারপরেও সেনাবাহিনীর কাছে গোপনে যেসব ছবি এসেছে তার মধ্যেই তারা 20শে জুলাই সেনাবাহিনী কোনো রকম উস্কানি ছাড়াই সাধারণ জনগণের দিকে সেনাবাহিনীর একটি দল প্রাণঘাতী অস্ত্র তাক করে রাউন্ডের পর রাউন্ড গুলি ছুটছে, এই তথ্য এবং ছবি এবং প্রমাণ পেয়েছে। সেনাবাহিনী 2024-এর 5ই আগস্ট সাধারণ জনগণের বুকে চাইনিজ অ্যাসল্ট রাইফেল থেকে গুলি চালাচ্ছে, সেই প্রমাণ জাতিসংঘ পেয়েছে এবং জাতিসংঘ বলছে যে তাদের কাছে এই প্রমাণ থাকা সত্ত্বেও যে হেলিকপ্টার নিয়েও সেনাবাহিনী টহল দিয়েছে জুলাই আগস্টে এবং সেনাবাহিনী হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে থাকতে পারে এমন তথ্য থাকলেও সেনাবাহিনীর কোন কোন ইউনিট হেলিকপ্টারে উঠেছিল এবং কি ধরনের অস্ত্র ব্যবহার করেছিল এ বিষয়েও কোনো তথ্য জাতিসংঘ তার প্রতিবেদনে যুক্ত করতে পারেনি। প্রশ্ন জাগে না, ইউনূস সরকার সেনাবাহিনীকে রক্ষায় এতটা তৎপর কেন? যেই জাতিসংঘ মানবাধিকার কমিশনকে তারা প্রতিবেদন তৈরির জন্য নিয়ে এলো বাংলাদেশে, সেই জাতিসংঘ মানবাধিকার কমিশনের দলটি আর সকলের তথ্য সংগ্রহ করলো, তথ্য সংগ্রহ করে এমন একটা প্রতিবেদন তৈরি করলো, কিন্তু তারা সেনাবাহিনীর বা সেনা প্রধানের কিংবা সেনাবাহিনীর কোনো পর্যায়ের কোনো কর্মকর্তার সঙ্গে কেন সাক্ষাৎ করতে পারলো না? কেন ইউনূস সরকার সেনাবাহিনীর ভেতর থেকে কোনো তথ্য এনে দিতে পারলো না? জাতিসংঘ সুস্পষ্টভাবে উল্লেখ করেছে না সেনাবাহিনী, না সেনা গোয়েন্দা সংস্থা DGFI কিংবা NSI
কারো কাছ থেকেই কোনো তথ্য পায়নি জাতিসংঘের প্রতিবেদক দল। এবার দেখুন গোপালগঞ্জে ইউনূস সরকার কিভাবে রক্ষা করছে তার সেনাবাহিনী, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বাহিনীকে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বাহিনী সরাসরি বুকে গুলি চালালো মিলিটারি গ্রেডের রাইফেল থেকে। সেদিন এনসিপির মার্চ টু গোপালগঞ্জের দিনেই 4 জন নিহত হলেন, অথচ এখন পর্যন্ত ইউনূস সরকার এই নিহতদের বিষয়ে কোনো বক্তব্য রাখেনি। এখন পর্যন্ত সেনাবাহিনীর তরফে আইএসপিআর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে 4 জনের মৃত্যু বিষয়ে কিচ্ছু বলা হয়নি। এই 4 জন এবং পরবর্তীতে রিক্সা চালক রমজান আলী, এই 5 জনের যে মৃত্যু হয়েছে বিভিন্ন হাসপাতালে সেনাবাহিনীর গুলিতে, তা নিশ্চিত হওয়া সত্ত্বেও বাংলাদেশের সংবাদ মাধ্যম এখন পর্যন্ত লেখে নাই যে গুলি কে চালালো। বাংলাদেশের সংবাদ মাধ্যম লিখছে গুলিতে নিহত 5। এই 5 জন কার গুলিতে মরল? পুলিশ বলছে তারা গুলি চালায়নি। তাহলে সেনাবাহিনী গুলি চালিয়েছে? এই কথা সেনাবাহিনী কেন স্বীকার করছে না? এই 5 জনের একজনের পরিবারকেও মৃত্যুর ঘটনা নিশ্চিতে ডেথ সার্টিফিকেটটি পর্যন্ত দেওয়া হয়নি। ভাবতে পারেন, স্বাধীন বাংলাদেশে 2025 সালে মৃত্যুর ঘটনা ঘটছে সেনাবাহিনীর গুলিতে, অথচ মৃত ব্যক্তির পরিবার একটা ডেথ সার্টিফিকেট পর্যন্ত পাচ্ছে না। এর পাশাপাশি যেই ঘটনাটি নিশ্চিত করেছেন ওয়াকারুজ্জামান তার সেনাবাহিনীকে রক্ষায় আর ইউনূস সরকার ওয়াকারুজ্জামানের বাহিনীকে রক্ষায়, সেটি হচ্ছে একটি মৃত্যুরও ময়না তদন্ত হয়নি। নিহতদের মধ্যে রমজান কাজী এবং সোহেল মোল্লা, এই 2 পরিবারের উক্তি দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে, যারা সরাসরি বলেছেন যে তারা মৃত্যুর পর অন্তত মৃত্যু সনদটুকু পেতে বারবার হাসপাতাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন, লাশ নিয়ে থানায় গেছেন, থানা থেকে আবার হাসপাতালে ফিরেছেন যাতে ময়না তদন্তটুকু নিশ্চিত হয়। কিন্তু কোনো কর্তৃপক্ষ, না পুলিশ না হাসপাতাল প্রশাসন, কেউ না দিয়েছেন মৃত্যু সনদ, না ব্যবস্থা করেছেন ময়না তদন্তের। এমনকি পুলিশ যে সুরতহাল প্রতিবেদনটি দেয়, মানে অস্বাভাবিক মৃত্যুর পর পুলিশের এসে মৃতদেহটিকে পরীক্ষা করে কিভাবে মৃত্যু, কোথায় কোথায় আঘাতের চিহ্ন আছে, গুলির চিহ্ন কোন কোন জায়গায় আছে, এসব বর্ণনা সহ যে একটি প্রতিবেদন তৈরি করবার কথা, সেই প্রতিবেদনও তৈরি হয়নি গোপালগঞ্জে সামরিক বাহিনীর গুলিতে নিহত এই 5 জনের ক্ষেত্রে। তার মানে এই 5 জনের মৃত্যুর কোনো দালিলিক প্রমাণ নাই বাংলাদেশের কোথাও। এদের পরিবারেরা মৃত্যু সনদটুকু পর্যন্ত পাননি। তার মানে কি গোপালগঞ্জে কেউ নিহত হননি? অন্যদিকে দেখুন কেন ইউনূস সরকার নিশ্চিত করলেন যে ময়না তদন্ত যাতে কিছুতেই ঘটতে না পারে। কেন ইউনূস সরকার নিশ্চিত করলেন সুরতহাল প্রতিবেদন যাতে না হয়? নিশ্চিত করলেন এই জন্য যাতে এরপর কোনো মামলায় এই কথা বলা না যায় যে তারা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন, এই কথা বলা না যায় যে গুলিবিদ্ধ হয়ে নিহত এই 5 জন কাদের গুলিতে, কি ধরনের গুলিতে নিহত হয়েছিলেন। আপনারা নিশ্চয়ই ধারণা করতে পারেন শুধুমাত্র যে লাশের ময়না তদন্ত হওয়ার কথা ছিল তাই তো নয়, তাদের শরীরের ভেতরে পাওয়া বুলেটটিরও পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন ছিল, এবং সেটাই সবচেয়ে বড় প্রমাণ হতে পারত যে সেনাবাহিনীর গুলিতে, ওয়াকারুজ্জামান বাহিনীর গুলিতে নিহত হয়েছেন গোপালগঞ্জের এই 5 জন সাধারণ মানুষ। তবে ইউনূস সরকার সেই প্রক্রিয়া ধামাচাপা দিয়েছে। জুলাই আগস্টে 2024 সালে সেনাবাহিনী কোথায় কোথায় গুলি চালিয়েছে, কি করে এই পরিমাণ সামরিক গ্রেডের গুলি, বন্দুক, অস্ত্র ব্যবহৃত হলো আন্দোলন দমনে, তার কোনো উত্তর যেমন এখন পর্যন্ত ইউনূস সরকার আমাদেরকে দেয় নাই। এখন পর্যন্ত আমরা জানি না 7.62 বোরের গুলি কারা কোথায় কিভাবে ব্যবহার করছিল। যে তথ্য ইউনূস সরকার আমাকে আপনাকে যেমন দেয়নি, তেমনি দেয়নি জাতিসংঘের প্রতিবেদক দলকে, গোপালগঞ্জেও সেই একই প্রক্রিয়ায় ইউনূস সরকার এই সেনাবাহিনীর এই ভয়াবহ অপরাধ ধামাচাপা দিল। এনসিপির সমাবেশের প্রতিরোধকারীদের তরফে কোনো সরাসরি উস্কানি বা হুমকি ছাড়াই যে ধরনের ভয়াবহ অ্যাকশনে বাংলাদেশের সেনাবাহিনীকে বুধবার দেখা গেল বাংলাদেশের লাইভ টেলিভিশনে, এবং যেসব ছবি লাইভ টেলিভিশনে উঠে এলো কিভাবে বাংলাদেশের সাধারণ জনগণের বুকে, পিঠে, গলায় বুট দিয়ে পিষছে বাংলাদেশের সেনাবাহিনী,
সেনাবাহিনী, যাদের মধ্যে একজনকে পরে মৃত অবস্থায় পাওয়া গেল এবং তার উরুতে একটা গুলির চিহ্ন পাওয়া গেল সেই লাশে। এরপর বাংলাদেশের সেনাবাহিনীকে বিশ্বাস করা, আস্থায় আনা বাংলাদেশের জনগণের জন্য সত্যি সত্যি মুশকিল। ইউনূস সরকার বাংলাদেশের সেনাবাহিনীকে রক্ষায় এই হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে পারে। বাংলাদেশের সেনাবাহিনীও তার আইএসপিআর এর বিবৃতিতে বলতে পারে আত্মরক্ষার্থে তাদেরকে বল প্রয়োগ করতে হয়েছে। কিন্তু লাইভ টেলিভিশনে, ভিডিওতে, ছবিতে যে দৃশ্য আমরা দেখেছি তাতে না ইউনূস সরকার না ওয়াকারুজ্জামান কাউকেই বিশ্বাস করবার কোনো কারণ নেই। ভয়ের কথা একটাই যে সারা বাংলাদেশ জুড়ে এই মিলিটারি গ্রেডের রাইফেল নিয়ে ইচ্ছে মতো গুলি চালানো সেনাবাহিনী আছেন এখন জনগণের প্রতিরক্ষায়, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায়। গত 5ই আগস্ট থেকে সারা বাংলাদেশে জনগণের জানমাল কতটা রক্ষা করতে পেরেছে সেনাবাহিনী তা তো আপনি আমি জানি, কিন্তু জান কেড়ে নিতে সেনাবাহিনীর এই যে অদম্য আগ্রহ, সেই আগ্রহকে নিয়ন্ত্রণের উপায় কি তা নিয়ে বোধহয় ভাববার, বিবেচনা করবার, উদ্বিগ্ন হবার যথেষ্ট কারণ আছে।